আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শায়না ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দিন শেষ মানে? এসব কি বলছো? আদিত্য শায়নার কথার জবাব না দিয়ে ওর লোকের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। লোকটা মাথা ঝাঁকিয়ে বাইরে বেরিয়ে গেল। একটু পর লোকটা আর ফিরে এলো। দুই হাতে দুটো কুকুরের বেল্ট ধরে ভেতরে এলো। কুকুর দুটো খুবই বড়সড় এবং ভয়ঙ্কর। রুমে ঢুকতেই কুকুর দুটো জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। শায়নার এবার আত্মার পানি শুকিয়ে গেল। বেচারি মরার আগে ভয়ে ওর চান বেরিয়ে যাবে। আদিত্য কুকুর দুটোই মাথায় হাত বলিয়ে শায়নার দিকে তাকিয়ে বলল, ওরা হলো জ্যাক অ্যান্ড জিল। ওরা আমার খুব ভালো বন্ধু। একটা কথা জানো শায়না, ওরা না কিছুতেই আমার কষ্ট সহ্য করতে পারে না। যে আমাকে কষ্ট দেয় তাকে তো আরও সহ্য করতে পারে না, তাকে ওরা ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। দেখা যাক তোমার সাথে কি করে, তাই না? এমনিতেও বেচারারা কয়েকদিন হলো ভালো ডিনার খেতে পারছে না। আজকে নিশ্চয়ই ওদের জলসা হবে। শায়না ভয়ে কাঁদতে কাঁদতে বলল, কি বলছো এসব? প্লিজ মাফ করে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ। সত্যি বলছি, আমি আর কিচ্ছু করব না। কালই এখান থেকে চলে যাব। প্লিজ ছেড়ে দাও আমাকে। তার জন্য অনেক দেরি হয়ে গেছে শায়না। আমার নূরের ক্ষতি করার চেষ্টা করার আগে এটা ভাবা উচিত ছিল। এখন আর কোনো নিস্তার নেই। আমি সব কিছু মাফ করতে পারি, তবে আমার জানের দিকে কেউ কুনজর দিলেও তাকে আমি কখনো মাফ করি না। পারলে নিজেকে বাঁচিয়ে নাও, আর না পারলে বাকিটা নিজেই বুঝবে। কথাটা বলে আদিত্য জ্যাক আর জিলের গলায় বেল্ট খুলে দিল। সাথে সাথে দুজন ভয়ঙ্কর ভাবে ঘেউ ঘেউ করতে করতে শায়নার দিকে এগিয়ে যেতে লাগলো। শায়না ভয়ে ছটফট করতে করতে জোরে জোরে কাঁদতে লাগলো আর আদিত্যের কাছে জান ভিক্ষার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। কুকুর দুটো শায়নার একদম কাছাকাছি যেয়ে শায়নাকে কামড় দেওয়ার জন্য আগ্রাসী হলো। শায়না ভয়ে চোখ বন্ধ করে নিল। তখনই আদিত্য হঠাৎ বলে উঠল, স্টপ জ্যাক অ্যান্ড জিল। সাথে সাথে কুকুর দুটো থেমে গেল। শায়নার চোখ খুলে তাকালে আদিত্য বলে উঠল, দেখলি তো, নিজের চোখের সামনে নিজের মৃত্যু চলে এলে তখন কেমন লাগে? এর চেয়েও 1000 গুণ বেশি ভয় পেয়েছিলাম কাল নূরকে ওই অবস্থায় দেখে। ভাবিস না তোকে আমি মাফ করে দিয়েছি, কখনোই না। আজ শুধুমাত্র ফুপির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম, কারণ তোর পাপের শাস্তি আমি তাকে দিতে চাই না। তবে মনে রাখবি, এরপর জীবনে আর কখনো যদি তোর এই কুৎসিত চেহারা আমাকে আর দ্বিতীয়বার দেখিয়েছিস, তাহলে সেদিনই তোর জীবনের শেষ দিন হবে। শায়না ক্লান্ত শরীরে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো। কাল সকালেই আমি চলে যাব, আর কখনোই আসবো না। তোকে আর আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। তুই এখন 1 মুহূর্তেই বিদায় হবি। আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুই তোর জিনিসপত্র গুছিয়ে এখনই বেরিয়ে যাবি। ঠিক আছে, তাই যাব। বেচারি শায়না যে জান দিয়ে ফিরতে পারছে এই হাজার হাজার শুকুর, আর কিছুর দরকার নেই ওর। দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেছে। আদিত্য আর নূরের বিবাহিত জীবনের 5 মাস হতে চলল প্রায়। এই কয় মাসে আদিত্য নিয়মিত নূরকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়েছে, নিয়মিত মেডিসিনও খাওয়ায়। ইদানিং নূরের কিছুটা উন্নতি হয়েছে। এখন আর আগের মতো অল্পতেই হাইপার হয়ে যায় না। আদিত্য যেভাবে বলে সেটাই করে। আদিত্য নূরের ইমপ্রুভমেন্ট দেখে অনেক খুশি। এখন শুধু নূরের পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষা। আবির আর নীলার প্রেম ভালোই চলছে, তবে শরীফা বেগম আবিরের সাথে এই নিয়ে আপত্তি জানিয়েছেন। শরীফা বেগমের সাথে আবিরের অনেক কথা কাটাকাটি হয়। প্রায় শেষে আবির রাগ করে ও বাড়ি থেকে চলে গেছে। আসার সময় ওর মাকে বলে এসেছে সে আর কখনো এই বাড়িতে ফিরবে না। তারপর থেকে আবির আদিত্যের বাসায় থাকে, আর আবির না থাকায় আয়ত আর ও বাড়িতে বেশি থাকে না। বেশিরভাগ সময় আদিত্যের বাড়িতেই থাকে। বিহানের কিছু পরিবর্তন না হয়েও আবার যেন হয়েছে। আসলে ওর ব্যাপারটাও নিজেই কেমন যেন বুঝতে পারছে না। আজকাল চিন্তা ভাবনাগুলো কেমন যেন ওর আয়ত্তে থাকে না। যেটা নিয়ে ভাবতে চায় না সেই ভাবনাগুলোই বিনা বেতনে ওর মাথায় ঢুকে পড়ে। আর আজকাল ওর ভাবনার মাঝে শুধু একটা নামই আসে, তা হলো আয়াত। আয়াত এই 2 মাসে অনেক বদলে গেছে। আগের আয়াত আর এখনকার আয়াতের মাঝে কোনো আকাশ পাতাল তফাৎ। মেয়েটা হঠাৎ করে কেমন গম্ভীর আর ম্যাচিওর্ড হয়ে গেছে। আজকাল আয়াত ওর কিছু বন্ধুদের সাথে নিয়ে একটা এনজিও খুলেছে, যার মূল উদ্দেশ্য হলো রাস্তার সুবিধা বঞ্চিত শিশুরাদের সাহায্য করা।
প্রথম দিন আয়াতের এই উদ্বেগের কথা শুনে বিহান অনেক অবাক হয়েছিল। বিহানের কথার প্রস্তাব যে আয়াতের উপর এভাবে পড়বে তা কখনোই ভাবেনি বিহান। ব্যাপারটা নিয়ে বিহানের খুশি হওয়া উচিত নাকি মন খারাপ করা উচিত, সেই বিষয়টা নিয়েও অনেক কনফিউশনে আছে বিহান। আগে যখন আয়াত ওর পিছনে পিছনে ঘুরতো তখন কত অনায়াসে ওকে ইগনোর করে দিত, অথচ আজকাল মেয়েটা আশেপাশে থাকলে কেন যেন ইগনোর করা যায় না, কেমন নার্ভাস লাগে। আয়াত কখনো বিহানকে ইগনোর বা অ্যাভয়েড করে না, সব সময় স্বাভাবিক সৌজন্যমূলক কথা বলে। আর এই ব্যাপারটাই বেশি প্যারেশান করে বিহানকে, আর এজন্য নিজের ওপরই রাগ লাগে বিহানের। কেন যেন মনে হয় মেয়েটা এমন স্বাভাবিক থাকে কেন, একটু অভিমান দেখালেও তো পারে। নিজের এমন অবাঞ্ছিত ভাবনার ওপর নিজেই বিরক্ত হয় বিহান। নিজের মনকে নিজেই রাগ দেখিয়ে বলে, স্বাভাবিক থাকবো না তো কি করব? তুই কি ওর নাগল লাগস নি যে তোর লাইগা অভিমান কইরা বইয়া থাকবো? মাথাটা পুরাই গেছে গা তোর, সারাদিন খালি আবাল মার্কা চিন্তা ভাবনা লইয়া গরস। তোর মাথাটা সার্ভিসিং করান লাগবো। আদিত্যের বাসার সুইমিং পুলের পাশে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে সিগারেট টানছে আর নিজের ভাবনার উপর বিরক্ত হয়ে এভাবেই নিজেকে বকছে বিহান। তখনই আদিত্য ওর পাশে এসে বসলো। আদিত্যের হাতে দুটো কোল্ড ড্রিঙ্কস এর ক্যান। একটা ক্যান বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, এসব নিকোটিন না টেনে এটা খা, তাও কিছুদিন বেশি বাঁচবি। বিহান আদিত্যের হাত থেকে ক্যানটা হাতে নিল, তারপর বলে উঠল, আচ্ছা, কত বাচ্চা থাকাটা বেশি জরুরি নাকি ভালো থাকাটা? আদিত্য জানে বিহান এই কথা কেন বলছে। সেদিন ছাদে বিহান আর আয়াতের সব কথা শুনেছিল ও, তবে ওই ব্যাপার বিহান আর আয়াতকে কিছু বলেনি, কারণ এটা ওদের একান্তই পার্সোনাল ব্যাপার। তাই এই নিয়ে কথা না বলাটাই ওর কাছে শ্রেয় মনে হয়েছিল। তবে আজ বিহানের প্রশ্নে আদিত্য স্মিত হেসে বলে উঠল, এটা বলাটা হয়তো একটু কঠিন, তবে একটা কথা কি জানিস, বেঁচে থাকতে হলেও ভালো থাকার দরকার হয়। শুধু নিঃশ্বাস নেওয়াটাকে কি বেঁচে থাকা বলে? আমরা কতদিন বাঁচলাম এটা জরুরি না, জরুরি হলো আমাদের আয়ুকালে আমরা কতগুলো জীবন উপলব্ধি করলাম। এটা আমাকেই দেখ, আমি তো এতদিন শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম, বাঁচতে তো শুরু করলাম নূরকে পেয়ে। নূর আমার জীবনে আসার পরে আমি জীবনের আসল মাইনে বুঝলাম। এখন মনে হচ্ছে আমি সত্যিকারভাবে বেঁচে আছি। বিহানের সামনের দিকে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে বলে উঠল, চাইলেই কি ভালো তখন যায়? হ্যাঁ, তা হয়তো যায় না, সবারই কোনো না কোনো বাধ্যবাধকতা থাকে। তবে ভালো থাকতে চাইলে কখনো কখনো একটু স্বার্থপরও হতে হয়। আমিও তো নূরকে বিয়ে করতে গিয়ে কিছুটা স্বার্থপরতা দেখিয়েছি। তুই কই স্বার্থপর হইলি? তুই তো নূরেরে ভালোবাসা ও সব কিছু যাই না ওরে বিয়া করছস, তাইলে এইখানে স্বার্থপরের কি হইলি? তুই আমার বন্ধু বলে আমার দোষটা তোর হয়তো চোখে পড়ছে না, তবে আমি বলছি, নূরকে আমি আমার সজ্ঞানে বিয়ে করলেও নূর কিন্তু আমাকে তার সজ্ঞানে বিয়ে করেনি। আরে সে তো বিয়ের মানেই বোঝে না, ও তো মনে করে আমরা বর বউ খেলছি। তাহলে এখানে দেখতে গেলে আমি ওর সরলতার সুযোগ নিয়ে আমি ওকে বিয়ে করেছি। কারণ নূরের পুরো হুঁশ থাকলে হয়তো তার আমাকে পছন্দ নাও তো হতে পারতো, তখন তো সে এই বিয়েতে মানা করে দিত, তাই না? সেক্ষেত্রে দেখতে গেলে আমিও নূরকে পাওয়ার জন্য একটু স্বার্থপর হয়েছি। তা বুঝলাম, তাই তোর স্বার্থপর হওয়ায় সামনের ব্যক্তির কোনো ক্ষতি হইতাছে না। তোর মতো নূরেরে কেউই ভালো রাখতে পারবো না মাগার। যদি ভালো হওয়ার জন্য স্বার্থপর হইতে গিয়া সামনের মানুষটার ক্ষতি হইয়া যায় তখন? হ্যাঁ, তখন হয়তো ব্যাপারটা ঠিক হবে না। স্বার্থপর হতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না, কিন্তু সামনের ব্যক্তি সত্যি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না সেটাও তো আমাদের ভালো করে আগে জানতে হবে, তাই না? হতে পারে আমি আমার মতো করে ভাবছি যে সামনের ব্যক্তির ক্ষতি হবে, কিন্তু সামনের ব্যক্তি তো এমনটা নাও ভাবতে পারে। তার মতে হয়তো সেটা ক্ষতিকর না, বরং সুখকর মনে হচ্ছে। তাই কখনো কখনো শুধু নিজের মতো করে বরং সামনের ব্যক্তির পক্ষ থেকেও ব্যাপারটা ভাবতে হয়। যদি সামনের ব্যক্তি তোর স্বার্থপরতায় খুশি হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই। একটা কথা কি জানিস, জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না, তবে ভালো থাকা আর অন্যকে ভালো রাখাটা অবশ্যই আমাদের হাতে আছে। আমরা কেউই পারফেক্ট না, সবার মাঝে কমতি আছে, হয়তো কারোর একটু বেশি কারোর একটু কম। তবে সেই কমতি ধরে বসে না থেকে বরং সেই কমতিটাকে জয় করে ভালো থাকার চেষ্টা করাটা সবারই অধিকার। অতীত ধরে বসে থাকলে কখনো ভবিষ্যৎ আশাজনক হয় না, তাই অতীতটাকে কাটিয়ে উঠে ভবিষ্যতের হাত ধরাটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক, আজকের জন্য অনেক ফিলোসফি হয়ে গেল, আশা করি কিছুটা তোর মোটা মাথায় ঢুকেছে। বিহান হেসে দিল। আদিত্য উঠে চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল,
যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, যাই করিস সময় থাকতে করিস, কারণ ভালো থাকতে চাইলে সময় মতো ঠিক কাজটা করতে হয়, না হলে পরে বেশি দেরি হয়ে গেলে আর চাইলেও ভালো থাকা যায় না। কথাটা বলে আদিত্য চলে গেল আর বিহান বসে বসে ভাবতে লাগলো, সত্যিই কি একটু স্বার্থপর হবে ও? আজ শুক্রবার, ছুটির দিন। নৌরাজ বায়না ধরেছে সে বেড়াতে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠতেই আদিত্যের কাছে এই বায়নাই ধরে বসে আছে। আর নূর যখন কিছু চেয়েছে তখন তো আদিত্যের সেটা পূরণ করতেই হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ ওরা ফ্যান্টাসি কিংডম যাবে বেড়াতে। নূর তো খুশিতে সারা বাড়ি নেচে বেড়াচ্ছে। আদিত্যের আর কি লাগে, নূরকে খুশি করতে পারলেই ও সার্থক। আয়নার সামনে আদিত্য নূরকে রেডি করিয়ে দিচ্ছে, কিন্তু নূর একটু স্থিরভাবে থাকছে না। বেড়ানোর এক্সাইটিং এ শুধু অস্থিরপনা করছে। আদিত্য বলে উঠল, একটু চুপ করে বসো না অ্যাঞ্জেল, এত নড়াচড়া করছো কেন? দেখো কাজলটাও দিতে পারছি না। নূর বিরক্তির সুরে বলল, আর দিতে হবে না কাজল ফাজল, তাড়াতাড়ি চলো তো, না হলে সবাই আমাদের রেখে চলে যাবে। কেউই যাবে না আমাদের রেখে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমাকে কাজ করতে দাও। ওকে রেডি করা শেষে আদিত্য নূরকে নিয়ে নিচে নেমে এলো। বাইরে এসে সবাই গাড়িতে উঠে বসলো। আদিত্য নূরকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসলো, বিহান ড্রাইভিং সিটে, আর আয়াত তার পাশের সিটে। আবির আর নীলা আর এক গাড়িতে যাবে, তাই তারা তাদের গাড়িতে গিয়ে বসলো। তারপর সবাই রওনা দিল। নূর আসার সময় ওর বিড়ালকেও নিয়ে এসেছে, গাড়ির ভিতরে তার সাথেই খেলছে। সবাই উৎসাহ আর খুশির আমেজের মধ্যেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। গাড়ি থামলে আদিত্য প্রথমে বের হয়ে এসে নূরের হাত ধরে ওকে বের করলো। নূর ওর বিড়ালকে কোলে নিয়ে আদিত্যের হাত ধরে নেমে দাঁড়ালো। আয়াতের বিহানও নামলো। একটু পরে আবিরের গাড়িও এসে থামলো। ওরাও গাড়ি থেকে নেমে এলো। বিহান বলে উঠল, আমি টিকিট কেটে আনছি, তোরা এখানেই দাঁড়া। কথাটা বলে বিহান চলে গেল টিকিট আনতে। বাকি সবাই গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই হঠাৎ আদিত্যের ফোন এলো। আদিত্য একটু থেমে গিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। এক হাতে নূরকে ধরে আছে, আর এক হাতে ফোনে কথা বলছে। বাকিরা সামনের দিকে এগিয়ে গেছে, ওরা নিজেদের মধ্যেই কথা বলছে, তাই পিছনে আর খেয়াল নেই। হঠাৎ নূরের হাতে থাকা বিড়ালটা হাত থেকে নেমে রাস্তার দিকে দৌড় দিল। বিড়ালকে যেতে দেখেই নূর অনেক ঘাবড়ে গেল। আদিত্য ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় সেটা খেয়াল করেনি। নূর ওর বিড়ালকে ধরার জন্য আদিত্যের হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে বিড়ালের পিছনে দৌড়লো। নূর হাত ছাড়াতেই আদিত্য চমকে নূরের দিকে তাকালো। নূরকে রাস্তার দিকে দৌড়তে দেখে আদিত্য ঘাবড়ে গিয়ে নূরের পিছনে ছুটল, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। নূর রাস্তায় আসতেই একটা কার ওকে দ্রুত বেগে টক্কর মেরে চলে গেল। নূর ছিটকে গিয়ে রাস্তার একপাশে উপুর হয়ে পড়ে গেল। আদিত্যের পৃথিবী মুহূর্তেই থমকে গেল। কেমন অনুভূতি শূন্য পাথর হয়ে গেল আদিত্য। ওর সামনেই নূর রাস্তায় পড়ে আছে, মাথার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে রাস্তা ভিজে যাচ্ছে। নিচের প্রাণভোমরার এমন ভয়াবহ দৃশ্য দেখে আদিত্যের হৃৎপিণ্ডের চলাচল যেন বন্ধ হয়ে গেল। নূরকে এভাবে দেখার চেয়ে মৃত্যুর যে শ্রেয়। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল আদিত্য। নূরের অ্যাক্সিডেন্ট দেখে সব লোকজন ওখানে ভিড় করে ফেলল। নীলা, আবির আর আয়াত দৌড়ে এলো ওখানে। নূরকে ওভাবে দেখে কান্নায় ভেঙে পড়ল নীলা। সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল। আবির তাড়াতাড়ি ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকলো। বিহানও দৌড়ে এলো ওখানে। নূরের অবস্থা দেখে বিহানও থমকে গেল। আদিত্যের দিকে তাকিয়ে দেখলো ও কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। বিহান ঘাবড়ে গিয়ে দৌড়ে আদিত্যের কাছে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, আদি, আদি কথা ক, নূরের তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। বিহানের ডাকে আদিত্য স্তম্ভিত ফিরে পেল। নূরের কাছে এগিয়ে গেল। নূরের কাছে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। ওর সারা শরীর কাঁটা দিয়ে ওঠে, থরথর করে কাঁপছে। নূরের সামনে বসে দুই হাতে নূরের মাথাটা কোলের মাঝে নিয়ে কাঁপা কাঁপা হাতে নূরের গালে রেখে কম্পিত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল শোনা, চোখ খুলো না, ওটো শোনা, আমরা তো পার্কে বেড়াতে যাব তাই না? অনেক মজা করবে আমার অ্যাঞ্জেলটা, তাড়াতাড়ি ওঠো না। নূরের কপালে রক্ত দেখে আদিত্য তড়িঘড়ি করে পকেট থেকে রুমাল বের করে নূরের কপালে চেপে কেমন যেন অস্বাভাবিক হয়ে পড়ল। এই এত রক্ত কি করে এলো? আমার অ্যাঞ্জেলটা তো রক্ত দেখলে ভয় পেয়ে যাবে। আদিত্যের এমন পাগলামি দেখে আয়াত মুখ চেপে কাঁদছে।
ভাইয়ের এমন করুণ দশা সে সহ্য করতে পারছে না। নীলাও এদিকে হাউমাউ করে কাঁদছে। সবারই অবস্থা নিদারুণ। কিছুক্ষণের মধ্যেই ওখানে অ্যাম্বুলেন্স চলে এলো। অ্যাম্বুলেন্স থেকে লোকজন নেমে এসে নূরকে নিয়ে যেতে নিলে আদিত্য বাধা দিয়ে পাগলের মতো বলতে লাগলো, এই কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমার অ্যাঞ্জেলকে? ছাড় ওকে, ছাড় বলছি। আমার অ্যাঞ্জেলকে কোথাও নিয়ে যাবি না। আদিত্যের পাগলামো দেখে আবির আর বিহান এসে আদিত্যের 2 হাত ধরে আটকে দিয়ে বলল, আদি এমন করিস না, সামলা একটু নিজেকে। নূরকে জলদি হসপিটালে নিতে হবে, না হলে ওর ক্ষতি হয়ে যাবে। ওদের কথায় আদিত্যের কোনো হুঁশ নেই। ও শুধু পাগলের মতো বলেই যাচ্ছে। আমার অ্যাঞ্জেলকে কোথাও নিবি না, আমার অ্যাঞ্জেল আমার কাছেই থাকবে। আদিত্যকে কিছুতেই সামলানো যাচ্ছে না। আবির আর বিহান অনেক কষ্টে আদিত্যকে আটকে রাখলো। আর নূরকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। ওরাও অ্যাম্বুলেন্সে উঠে নূরকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে এসে নূরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া দেখে আদিত্য আরো পাগলামি শুরু করে দিল। এই হসপিটালে যে একদিন ওর মা বাবাকে কেড়ে নিয়ে ওকে এতিম করে গেছে, আজও আবার ওর অ্যাঞ্জেলকে কেড়ে নিতে যাচ্ছে। সেটা আদিত্য হতে দিবে না। আদিত্য বারবার নূরকে আটকানোর চেষ্টা করছে। আবির আর বিহান অনেক কষ্টে ওকে ধরে রেখেছে। আদিত্যের শক্তির সাথে পেরে উঠছে না ওরা। নূরকে জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার দেখে তাড়াতাড়ি নূরকে ওটিতে নিয়ে যায়। নূরকে ওটিতে নিয়ে যেতে দেখে আদিত্য আরো হাইপার হয়ে গেল। এই রুম থেকেই একদিন ওর মা বাবা লাশ হয়ে বেরিয়েছিল। এটা ভেবে ভেবেই আদিত্য আরো পাগল হয়ে যাচ্ছে। আদিত্য আবির আর বিহানের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে ওটি দরজা ধাক্কাতে লাগলো। দরজায় লাথি মেরে পাগলের মতো বলতে লাগলো, খোলো দরজা, আমার অ্যাঞ্জেলকে বের করে দাও, খোলো খোলো। আবির আর বিহান গিয়ে আবারও আদিত্যকে টেনে আনার চেষ্টা করছে। আদিত্যের শক্তির সাথে পেরে উঠছে না ওরা। আদিত্য এবার হাইপার হয়ে হসপিটালের সব কিছু ভাঙচুর করতে লাগলো আর চিল্লাতে লাগলো। আদিত্যের এমন অবস্থা দেখে সবাই প্রচন্ড ঘাবড়ে গেল। একদিকে নূরের এই অবস্থা, তার উপর আদিত্যের এমন পাগলামি, সবার অবস্থা করুণ হয়ে যাচ্ছে। আদিত্য যদি এভাবেই হাইপার হতে থাকে তাহলে যে কোনো সময় ও ব্রেন স্ট্রোক করতে পারে। তাই শেষ পেশ আর উপায় না পেয়ে আদিত্যকে শান্ত করার জন্য ওকে ধরে। ডক্টরকে দিয়ে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। এতে করে আদিত্য ঘুমিয়ে পড়ে 2 ঘন্টা পর আদিত্যের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে নূরের কথা মনে হতেই আবারও লাফিয়ে উঠল আদিত্য। ইহান ওর পাশেই বসা ছিল। আদিত্যকে উঠতে দেখে ওর কাছে গিয়ে ওকে ধরে আটকালো। আদিত্য কম্পিত কণ্ঠে বলল, আমার নূর। বিহান বিহান আদিত্যকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স আদি, শান্ত হ, এত হাইপার হোস না। নূর ঠিক আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। ডাক্তার কইছে নূরের ইন্টারনাল আঘাত তেমন গুরুতর না, তাই তেমন কোনো সমস্যা হয়নি। আর ঘন্টা পরই নূরের জ্ঞান ফিরে আসবে। বিহানের কথায় আদিত্য যেন দেহে প্রাণ ফিরে পেল। বিহানের দিকে তাকিয়ে বলল, আমি আমার নূরের কাছে যাব, আমি ওকে দেখতে চাই। ঠিক আছে চল, তয় কোনো পাগলামি করবি না। আদিত্য মাথা চাকিয়ে সাই জানালো। বিহান আদিত্যকে নূরের কেবিনের সামনে নিয়ে এলো। কেবিনের বাইরে সবাই বসে আছে। এতক্ষণে নূরের বাবা মাও চলে এসেছে। নূরের মা কান্নাকাটি করে শরীর অসুস্থ ফেলেছেন। নূরের বাবারও মেয়ের চিন্তায় প্রেসার বেড়ে গেছে। মেয়েটার ওপর থেকে যেন বিপদই সরছে না। একের পর এক বিপদ লেগেই আছে। মাত্রই মেয়েটা সুখে শান্তিতে থাকতে শুরু করেছিল, এখনই আবার কি থেকে কি হয়ে গেল। এদিকে আদিত্যের জন্যও নূরের মা বাবার অনেক চিন্তা হচ্ছে। ছেলেটার কি অবস্থা হয়ে গেছে। আদিত্য নূরের দরজা আস্তে করে খুলে ভেতরে ঢুকলো। বেডের উপর নূর শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আদিত্য ধীরে ধীরে এগিয়ে বেডের পাশে থাকা টুলে গিয়ে বসলো। নূরকে এই অবস্থায় দেখে বুকটা পুড়ে যাচ্ছে ওর চঞ্চল পরিটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে। এমনটা ওর সাথে না হয়ে আমার সাথে কেন হলো না? আমার মাসুম পরিটা এত কষ্ট কিভাবে সহ্য করবে? কথাগুলো ভাবতে ভাবতে 2 চোখ বেয়ে নোনার জল গড়িয়ে পড়ছে। আদিত্য আস্তে করে নূরের একটা হাত ধরে হাতের উল্টো পিঠে নিচের ঠোঁট ছোঁয়ালো। হাতটা নিজের 2 হাতে ধরে নিজের কপালের সাথে ঠেকিয়ে বসে রইল। এভাবেই অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ নূরের হাতটা নড়ে উঠল। আদিত্য একটু চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখল নূর ধীরে ধীরে চোখ খুলে তাকাচ্ছে।
আদিত্যের মুখে হাসি ফুটে উঠল। তার মানে নূরের জ্ঞান ফিরে আসছে। নূর চোখ খুলে তাকালো। মাথার ভিতরে প্রচন্ড ব্যথা করছে। নূর এক হাতে মাথাটা হালকা চেপে ধরে চোখ বন্ধ করে একটু আর্তনাদ করে উঠল। আহ! আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে নূর, ব্যথা করছে? আদিত্যের কথায় নূর আবার চোখ খুলে তাকালো। আদিত্যকে দেখে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আদিত্য আবারও অস্থির হয়ে জিজ্ঞেস করল,